স্বদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাইরে হইতে দেখিলে আমাদের পরিবারের অনেক বিদেশি প্রথার প্রচলন ছিল, কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটি স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল। স্বদেশের প্রতি পিতৃদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল। তাহাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল। বস্তুত সেই সময়টা স্বদেশপ্রেমের সময় নয়। তখন শিক্ষিত লোকে দেশের ভাষা ও দেশের ভাব উভয়কেই দূরে ঠেকাইয়া রাখিয়াছিলেন। আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন। আমার পিতাকে তাহার কোনো নতুন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়াছিলেন, সেই পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল। আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলিয়া একটি মেলা সৃষ্টি হইয়াছিল। নবগোপাল মিত্র মহাশয় এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন। ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করিয়াছিলেন। এই মেলায় দেশের স্তবগান গীত, দেশানুরাগের কবিতা পঠিত, দেশি শিল্প ব্যায়াম প্রভৃতি প্রদর্শিত ও দেশি গুণী লোক পুরস্কৃত হইত। লর্ড কার্জনের সময় দিল্লি দরবার সম্বন্ধে একটা গদ্য প্রবন্ধ লিখিয়াছি। লর্ড লিটনের সময় লিখিয়াছিলাম পদ্যে। তখনকার ইংরেজ গভর্নর রসিয়াকে ভয় করিত, কিন্তু 14-15 বছর বয়সের বালক কবির লেখনীকে ভয় করিত না। এই জন্য সেই কাব্যে বয়সোচিত উত্তেজনা প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তখনকার প্রধান সেনাপতি হইতে আরম্ভ করিয়া পুলিশের কর্তৃপক্ষ পর্যন্ত কেহ কিছুমাত্র বিচলিত হইবার লক্ষণ প্রকাশ করেন নাই। টাইমস পত্রেও কোনো পত্রলেখক এই বালকের ধৃষ্টতার প্রতি শাসনকর্তাদের উদাসীন্যের উল্লেখ করিয়া ব্রিটিশ রাজত্বের সহিত সাহিত্য সম্বন্ধে গভীর নৈরাশ্য প্রকাশ করিয়া অতুষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করেন নাই। সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়াইয়া। শ্রোতাদের মধ্যে নবীন সেন মহাশয় উপস্থিত ছিলেন। আমার বড় বয়সে তিনি একদিন একথা আমাকে স্মরণ করাইয়া দিয়াছিলেন। জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল। বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তাহার সভাপতি। ইহা স্বাদেশিকতার সভা। কলিকাতার এক গলির মধ্যে পোড়াবাড়িতে সেই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যাবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে ওই গোপনীয়তাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে কোথায় কী করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিত না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋক মন্ত্রে, কথা আমাদের চুপি চুপি, ইহাতেই সকলের রুম হর্ষণ হইত, আর সেই কিছুই প্রয়োজন ছিল না। আমার মতো অর্বাচীনও এই সভ্যার সভ্য ছিল। সেই সভায় আমরা এমন একটি ক্ষেপামিতপ্ত হাওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতেও পারে, কিন্তু ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যে প্রচুর আয়োজন দেখিতে পাই। কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না, মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিয়া তো নিষ্কৃতি নাই। আমরা সভা করিয়া, কল্পনা করিয়া, বাক্যালাপ করিয়া, গান করিয়া সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি। মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটি যে বিষম বিকারের সৃষ্টি করা হয়, সেই সম্বন্ধে কোনো সন্দেহই থাকিতে পারে না। একটা বৃহৎ রাজব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরির রাস্তা খোলা রাখিলে মানব চরিত্রের বিচিত্র শক্তিতে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না। রাজ্যের মধ্যে বীর ধর্মেরও পথ রাখা চাই, নইলে মানব ধর্মকে পীড়া দেওয়া হয়। তাহার অভাবে কেবলই গুপ্ত উত্তেজনা অন্তঃশীলা হইয়া বহিতে থাকে। সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়। আমার বিশ্বাস সেকালে যদি গভর্নমেন্টের
সন্দিগ্ধতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত, তবে তখন আমাদের সেই সভার বালকেরা সে বীরত্বের প্রহসনমাত্র অভিনয় করিতেছিল, তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত। অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে, ফোর্ট উইলিয়ামের একটি ইষ্টকু খসে নাই, এবং সেই পূর্ব স্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছেদ কি হইতে পারে, এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়, এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেখানে ধুতিও ক্ষুণ্ণ রইল, পায়জামাও প্রসন্ন হইল না। অর্থাৎ তিনি পায়জামার উপর এক প্রকার একখণ্ড কাপড় পাট করিয়া একটি স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জড়িয়া দিলেন। সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল যেখানে অত্যন্ত উৎসাহী লোকেও শিরুভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে লোকের সাধ্য নহে। জ্যোতিদাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন। আত্মীয় এবং বান্ধব, দাড়ি এবং সারথি সকলেই অবাক হইয়া তাকাইত, তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতা রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল। রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন। রবাহুত অনাহুত যাহারা আমাদের দলে আসিয়া জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না। তাহাদের মধ্যে সুতার, কামার প্রভৃতি সকল শ্রেণীর লোক ছিল। এই শিকারে রক্তপাতটা সবচেয়ে নগণ্য ছিল, অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না। শিকারের অন্য সমস্ত অনুষ্ঠানই বেশ ভরপুর মাত্রায় ছিল। আমরা আহত পশুপক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না। প্রাতকালেই বাহির হইতাম, বউ ঠাকুরানী রাশিকৃত লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন। ওই জিনিসটাকে শিকার করিয়া সংগ্রহ করিতে হইত না বলিয়াই একদিনও আমাদিগকে উপবাস করিতে হয় না। মানিকতলায় পুরো বাগানের অভাব নাই, আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়া পড়িতাম। পুকুরের বাঁধানো ঘাটে বসিয়া উচ্চ নিচ নির্বিচারে সকলে একত্র মিলিয়া লুচির উপরে পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম। ব্রজবাবু আমাদের অহিংস্র শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী। ইনি মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল আমাদের ঘরের শিক্ষক ছিলেন। ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়াই মালিককে ডাকিয়া কহিলেন, ওরে, ইতিমধ্যে মামা কি বাগানে আসিয়াছিলেন? মালি তাহাকে শশব্যস্ত হইয়া প্রণাম করিয়া কহিল, আজ্ঞা না, বাবু তো আসে নাই। ব্রজবাবু কহিলেন, আচ্ছা, ডাব পাড়িয়া আন। সেদিন লুচির অন্তে পানীয়ের অভাব হয় নাই। আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন, তিনি নিষ্ঠাবান হিন্দু। তাহার গঙ্গার ধারে একটা বাগান ছিল। সেখানে গিয়া আমরা সকল সভ্য একদিন জাতিবর্ণ নির্বিচারে আহার করিলাম। অপরাহ্নে বিষম ঝড়, সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার শব্দে গান জুড়িয়া দিলাম। রাজনারায়ণবাবুর কণ্ঠে 7টা সুর যে বেশ বিশুদ্ধভাবে খেলিত তাহা নহে, তিনিও গলা ছাড়িয়া দিলেন, এবং সূত্রের চেয়ে ভাষ্য যেমন অনেক বেশি হয়, তেমনি তাহার উৎসাহের তুমুল হাতনাড়া তাহার ক্ষীণকণ্ঠকে বহুদূরে ছাড়াইয়া গেল। তালের ঝুঁকে মাথা নাড়িতে লাগিলেন, এবং তাহার পাক দাড়ির মধ্যে ঝড়ের হাওয়ার মাতামাতি করিতে লাগিল। অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম। তখন ঝড় বাদল থামিল, তারা ফুটিয়াছে, অন্ধকার নিবিড়, আকাশ নিস্তব্ধ, পাড়াগাঁয়ের পথ নির্জন। কেবল দুধারের বনশ্রেণীর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দ মোটা মোটা আগুনের হরির-লুট ছড়াইতেছে। স্বদেশে দেশলাই প্রভৃতির কারখানা স্থাপন করা আমাদের সবার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল। এজন্য সভ্যেরা তাহাদের আয়ের দশমাংশ এই সভায় দান করিতেন। দেশলাই তৈরি করিতে হইবে, তাহার কাঠি পাওয়া শক্ত। সকলেই জানেন, আমাদের দেশে উপযুক্ত হাতে খ্যাংরা কাঠির মধ্য দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়।
কিন্তু সে তেজে যাহা জ্বলে তাহা দেশলাই নহে। অনেক পরীক্ষার পর বাক্স কয়েক দেশলাই তৈরি হলো। ভারত সন্তানদের উৎসাহের নিদর্শন বলিয়েই যে তাহারা মূল্যবান তাহা নহে। আমাদের বাক্সে যে খরচ পড়িতে লাগিল, তাহাতে একটি পল্লীর সম্বৎসরের চুলা ধরানো চলিত। আরও একটি সামান্য অসুবিধা এই হইয়াছিল যে, নিকটে অগ্নিশিখা না থাকিলে তাহাদিগকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না। দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ যদি তাহাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত, তবে আজ পর্যন্ত তাহারা বাজারে চলিত। খবর পাওয়া গেল, একটি কোনো অল্পবয়স্ক ছাত্র কাপড়ের কল তৈরি করিবার চেষ্টায় প্রবৃত্ত। গেলাম তাহার কল দেখিতে। সেটা কোনো কাজের জিনিস হইতেছে কি না তাহা কিছুমাত্র বুঝিবার শক্তি আমাদের কাহারও ছিল না। কিন্তু বিশ্বাস করিবার ও আশা করিবার শক্তিতে আমরা কাহারও চেয়ে খাটো ছিলাম না। যন্ত্র তৈরি করিতে কিছু দেনা হইয়াছিল, আমরা তাহা শোধ করিয়া দিতাম। অবশেষে একদিন দেখি ব্রজবাবু মাথায় একখানা গামছা বাঁধিয়া জোড়াসাঁকোর বাড়িতে আসিয়া উপস্থিত। কহিলেন, আমাদের কলে একটা গামছার টুকরো তৈরি হইয়াছে বলিয়া দুই হাত তুলিয়া তাণ্ডব নৃত্য তখন ব্রজবাবুর মাথার চুলে পাক ধুইয়াছে। অবশেষে দু একটি সুবুদ্ধি লোক আসিয়া আমাদের দলে ভিড়িলেন, আমাদিগকে গান বৃক্ষের ফল খাওয়াইলেন এবং এই স্বর্গলোক ভাঙ্গিয়া গেল। ছোটবেলায় রাজনারায়ণবাবুর সঙ্গে যখন আমাদের পরিচয় ছিল, তখন সকল দিক হইতে তাহাকে বুঝিবার শক্তি আমাদের ছিল না। তাহার মধ্যে নানা বৈপরীত্য সমাবেশ ঘটিয়াছিল। তখনই তাহার চুল দাড়ি প্রায় সম্পূর্ণ পাকিয়াছে, কিন্তু আমাদের দলের মধ্যে বয়সে সকলের চেয়ে যে ব্যক্তি ছোট, তাহার সঙ্গেও তাহার বয়সের কোনো অনৈক্য ছিল না। তাহার বাহিরের প্রবীণতা শুভ্র মোরগটির মতো হইয়া তাহার অন্তরের নবীনতাকে চিরদিন তাজা করিয়া রাখিয়া দিয়াছিল। এমনকি প্রচুর পাণ্ডিত্যেও তাহার কোনো ক্ষতি করিতে পারে নাই। একদিন একেবারেই সহজ মানুষটির মতোই ছিল। জীবনের শেষ পর্যন্ত অজস্র হাস্যোচ্ছ্বাস কোনো বাধাই মানিল না। না বয়সের গাম্ভীর্য, না অস্বাস্থ্য, না সংসারের দুঃখ কষ্ট, না মেধা, না বহু, না শ্রুতেন, কিছুতেই তাহার হাসির ব্যাগকে ঠেকাইয়া রাখিতে পারে নাই। এদিকে তিনি আপনার জীবন এবং সংসারটিকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিবেদন করিয়া দিয়াছিলেন, আর একদিকে দেশের উন্নতি সাধন করিবার জন্য তিনি সর্বদাই কত রকম সাধ্য ও অসাধ্য প্ল্যান করিতেন, তাহার আর অন্ত নাই। রিচার্ডসনের তিনি প্রিয় ছাত্র। ইংরেজি বিদ্যাতেই বাল্যকাল হইতে তিনি মানুষ, কিন্তু তবু অনভ্যাসের সমস্ত বাধা ঠেলিয়া বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে পূর্ণ উৎসাহ ও শ্রদ্ধার বেগে তিনি প্রবেশ করিয়াছিলেন। এদিকে তিনি মাটির মানুষ, কিন্তু তেজে একেবারে পরিপূর্ণ ছিলেন। দেশের প্রতি তাহার যে প্রবল অনুরাগ, সে সেই তেজের জিনিস। দেশের সমস্ত খর্বতা, দীনতা, অপমানকে তিনি দগ্ধ করিয়া ফেলিতে চাহিতেন। তাহার দুই চক্ষু জ্বলিতে থাকিত, তাহার হৃদয় দীপ্ত হইয়া উঠিত। উৎসাহের সঙ্গে হাত নাড়িয়া আমাদের সঙ্গে মিলিয়া তিনি গান ধরিতেন। গলায় সুর লাগুক আর না লাগুক সে তিনি খেয়ালই করিতেন না। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। এই ভগবৎ ভক্ত চিরবালকটির তেজপ্রদীপ্ত হাস্যমধুর জীবন রোগে সুখে অপরিম্লান তাহার পবিত্র নবীনতা আমাদের দেশের স্মৃতিভাণ্ডারে সমাদরের সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে সন্দেহ নাই।